নমস্কার, আমি বিক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। আজকে বিশেষ অনলাইন ক্লাসরুম বর্ধমান টিভি যেটা আয়োজন করেছে, সেখানে আমার স্নেহের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামের উপদেষ্টা মাননীয় এবং আমাদের শ্রদ্ধেয় স্যার পার্থপ্রতিম দেবনাথ মহাশয়কে, এবং ধন্যবাদ জানাই বর্ধমান টিভির সকল সদস্যা বৃন্দকে। আজকের আমাদের বিষয় তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ক্লাস 12-এর ইউনিট 8-এর আমাদের পরমাণু ও নিউক্লিয়াস, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস, এই বিষয়টি আমি পড়াবো এবং এই বিষয়টির উপর ভিত্তি করে যাবতীয় প্রশ্ন এবং অন্যান্য কী ধরনের উত্তর হয় সেগুলো আমরা আলোচনা করে দেখার চেষ্টা করব। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং পরবর্তীকালে ফিডব্যাক পেলে আমরা এটাকে মডিফাই করতে পারবো। এবং এক্ষেত্রে বলে রাখি, তোমাদের সকলকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, এই অনুষ্ঠানটির এই ক্লাসটি বিশেষভাবে বিক্ষবন্ধু শ্রী পদ্ধতির উপর ভিত্তি করে আমি বিশেষভাবে নেবার চেষ্টা করব, যেখানে কিছুটা অভিনবত্ব থাকবে এবং আশা করি আগামী দিনে এই অভিনবত্ব আরও বাড়িয়ে তুলবে তোমরা। এবং তোমাদের কাছে আরেকটা বিশেষ অনুরোধ, যেন প্রত্যেকে অন্তত একটি করে বৃক্ষ লাগিয়ে তোমরা তোমাদের জীবনের সূত্রপাত করবে এবং লাগানোর সাথে সাথে তাকে বড় করে তুলবে, লালন পালন করে তুলবে। এখন আমরা ক্লাসরুমে প্রবেশ করছি। পরমাণু ও নিউক্লিয়াস, অ্যাটম ও নিউক্লিয়াস, বিক্ষবন্ধু শ্রী পদ্ধতির উপর ভিত্তি করে বিশেষ অনলাইন ক্লাসরুম বাই বিক্ষবন্ধু সোমনাথ গুপ্ত। আমাদের প্রথমেই তোমাদেরকে দু একটি কথা আমি বলে রাখি। চ্যাপ্টারটা আমাদের পরমাণু, অ্যাটম। প্রথমে জানতে হবে হোয়াট ইজ অ্যাটম। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ অ্যান এলিমেন্ট। একদম পরমাণু হচ্ছে কোনো মৌলের একদম ক্ষুদ্রতম কণা। কী ধরনের কণা? যেখানে ওই এলিমেন্ট অর্থাৎ ওই মৌলের স্বাধীন সত্তা বজায় থাকে। দ্যাট মিনস, আমরা যদি দুটো উদাহরণ নিই, ধরো সাপোজ এটা একটা লোহার, এটা একটা সোনার পাত। এই লোহার পাতকে আমরা দেখো দুভাগে ভাগ করেছি, এটাও লোহা থাকবে, এটাও লোহা থাকবে। এই পাতটাকে ছোট হয়ে যাওয়ার পর আবার আমরা কি করেছি? আমরা করেছি আবার দুভাগে, এও লোহা, এও লোহা। এইভাবে করতে 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 একটা সময় যখন আমরা পৌঁছে যাব, দেখো এই ছোট্ট পার্টে যখন পৌঁছে যাব তখন কিন্তু এটা লোহা থাকবে, অবশ্যই এও লোহা থাকবে, কিন্তু একে ভাগ করলে আর লোহা পাবো না, পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সরি, এখন এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া অন্যান্য কণা তোমাদের আরও আছে, যেগুলো ফার্মিয়ন, বোসন। ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ন। আচ্ছা, এইভাবে আমরা যদি সোনা ক্ষেত্রে যাই, সোনার ক্ষেত্রেও কিন্তু পরপর সোনা, এটাও সোনা। এইভাবে করতে 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 আমরা গোল্ডের শেষ পর্যায়ে যখন যাব, এটা হচ্ছে একে ভাঙলে কিন্তু পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা তোমরা দেখছো। তার মানে বলতে পারি তোমাদের মধ্যে কোশ্চেন রাখতে পারে তাহলে এক্ষেত্রে, হোয়াট ইজ অ্যাটম? অ্যাটম কোন জায়গাটায় রয়েছে? এটা কি অ্যাটম? না, এটা অ্যাটম নয়, এটা অ্যাটম নয়, এটাও নয়, এটাও নয়। দেখো, অ্যাটম কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় পড়া, কিন্তু আমি আর লোহা বা সোনাকে পাচ্ছি না। তাহলে এই পার্টটুকু হচ্ছে এই দুটো এলিমেন্টের শেষ স্টেজ। এই শেষ স্টেজে যাদের পাচ্ছি তারাই হচ্ছে পরমাণু বা অ্যাটম। একে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, একে ভাঙলেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো উই ক্যান সে দ্যাট দ্য আলটিমেট উই হ্যাভ ফ্রম অ্যান এলিমেন্ট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই পার্টিকেলগুলো আমরা পেয়ে যাব। এবং তাহলে বলতে পারি, তাহলে সোনা আর লোহা একই জিনিস, দুজনাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তাহলে সোনার দিকে আমাদের লোভ করার দরকার নেই, আয়রনের দিকে আয়রনকে ছুঁড়ে ফেলারও দরকার নেই। সুতরাং আমরা আয়রনই পাই বা সোনাই পাই, দুটোই কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কি, দুটোই হচ্ছে আমাদের এমন একটা, দুটো আলাদা আলাদা এলিমেন্ট, কিন্তু এরা কি দিয়ে তৈরি? সবাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। ঠিক আছে, এইটুকু প্রিলিমিনারি আইডিয়া তোমাদের অবশ্যই আছে, তবু আমি দিলাম, কারণ হচ্ছে আমাদের পরবর্তী যে স্টেজে যাব সেক্ষেত্রে আমাদের একটু জটিল ক্যালকুলেশনের মধ্যে পড়তে হতে পারে। সেই জন্য অ্যাটমটা সম্বন্ধে জাস্ট আইডিয়া আমরা করে নিলাম। এখন এই অ্যাটমের ক্ষেত্রে, এই অ্যাটম তোমরা যখন জানো বা পরমাণু যখন জানো, পরমাণুর একটা স্ট্রাকচারও তোমরা জানো। এই স্ট্রাকচারটা বিভিন্ন বিজ্ঞানী দিতে শুরু করেছিলেন।
যেহেতু এর ওপর বেস করে আমাদের টোটাল জগৎ সংসার দাঁড়িয়ে আছে। এই অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে এইখানে যে চ্যাপ্টার আমরা পড়ছি সেটা হচ্ছে প্রথমেই আমাদের যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে, আমরা আসছি পরবর্তীকালে সেখান থেকে আমরা স্টার্ট করবো। তার আগে আমরা অনেকগুলো স্ট্রাকচার পড়েছি, সেগুলো পুরোপুরি তারা কিন্তু সফল হতে পারেননি, কিন্তু সেই সফলতা না হলেও সেটা কিন্তু ব্যর্থতা বলে ধরবো না, কারণ বিজ্ঞানীদের প্রচেষ্টাই পরবর্তী বিজ্ঞানীকে উদ্দীপ্ত করে নতুন কিছু করার জন্য। আমরা এখানে সেটা দেখতে পাবো। এই চ্যাপ্টারের কিছু কিওয়ার্ডস, এবং এটাকে বলবো এটা রিমেম্বারিং কি বলে আমি ডিনোট করব। রিমেম্বারিং কি কি এই চ্যাপ্টারটা পড়তে গেলে, প্রত্যেকটা চ্যাপ্টারে পড়তে গেলে রিমেম্বারিং কি বলে একটা তোমরা যদি আইডিয়া করে নাও, তাহলে পরীক্ষার আগে কি কি পড়তে হবে তোমরা কিন্তু সহজেই জানতে পারবে। কি কি রয়েছে দেখো, RM রেডিও মির্চি, BPA ব্লাড প্রেসার অনেক, HS9 CM চিফ মিনিস্টার। এখানে রেডিও মির্চি বলতে রাদারফোর্ড মডেল, BPA এটা বোর্ড পোস্টুলেট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, HSIX, H ফর, S ফর, I ফর, X ফর, প্রত্যেকটা মিনিংফুল। দেখো আমরা এখানে এটা আয়নাইজেশন পোটেনশিয়াল, এক্স-রে, এবার আমরা যে জিনিসগুলো পড়বো, হাইপোথিসিস, মানে আমরা যে জিনিসগুলো দেখবো অবশ্যই পরপর আমরা এগুলো তোমাদেরকে বলতে থাকছি। দেখো আমরা প্রথমেই যে জিনিসগুলোকে তোমাদের নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু আমরা একের পর এক তোমাদের সামনে আমরা তুলে ধরছি। আচ্ছা, এখন যে জিনিসটা আসবে, আমরা HS ও IX, IX মানে 9, HS মানে HS এর আইটা আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা এক্স-রে, এটা এক্স-রে ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে মোস্টলি স্লো, এবং H ফর হচ্ছে হাইড্রোজেন, S ফর স্পেকট্রাম। এই কটা জিনিস আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা চলে যাই রাদারফোর্ডের মডেলে। রাদারফোর্ড কি করেছেন বিজ্ঞানী? রাদারফোর্ড অ্যাটমিক স্ট্রাকচারের যে মডেলটা তিনি প্রথম দেন সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো রাদারফোর্ডের এই পরীক্ষাটা প্রথমেই তিনি করেছিলেন, এটা আলফা কণা, তোমরা সবাই জানো আলফা কি, একটা পজিটিভ চার্জ বস্তু কণা, হিলিয়াম প্লাস প্লাস, এই যে এটা তোমরা জানো, হিলিয়ামের তোমরা সবাই জানো H2 4, এর হচ্ছে ভর সংখ্যা, দ্যাট মাস নাম্বার 4 অ্যান্ড অ্যাটমিক নাম্বার 2, ঠিক আছে। ওই এবার আমরা যে জিনিসটা দেখে নেবো, এই হিলিয়াম কণার স্রোত তিনি পাঠিয়েছেন কোথায়? এইখানে একটা পাত নিয়ে আছে, দেখো সোনার পাত, যার Z79, সোনা যথেষ্ট ভারী ধাতু, দেখো সোনার Z79, সেই পাতটা কিন্তু এমন একটা পাত যার ব্রেথ হচ্ছে 10⁻⁷ মিটার অর্ডারে। এখন এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যদি এই হিলিয়াম কণা এই পাতে গিয়ে আঘাত করে কতগুলো ঘটনা দেখতে পাবো, যে ঘটনা আমাদেরকে কি দেবে, এই অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে আমাদের আইডিয়া দেবে। এখন তিনি কি করেছিলেন, কেন ছোট নিয়েছিলেন? তিনি ছোট নিয়েছিলেন একটাই কারণে, যাতে করে একটা হিলিয়াম কণা যেন একটাই পরমাণুর সাথে ইন্টারাকশন ঘটাতে পারে। তিনি কি লক্ষ্য করলেন? তিনি দেখলেন, দেখো একটার পর একটা দেখলেন যে ম্যাক্সিমাম রে কি হচ্ছে, সোজাসুজি বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে কি, তিনি এখান থেকে কি কনসিডার কি করলেন, যে একটা অ্যাটমের মোস্ট অফ দ্য প্লেসেস আর এমটি, একটা অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা, যেমন সৌরজগৎ, সোলার সিস্টেমের ম্যাক্সিমাম প্লেস এমটি, এগুলো কিন্তু এমটি। তারপর তিনি কি লক্ষ্য করলেন, একটা ডিভিয়েশন লক্ষ্য করলেন। দেখো 0 ডিগ্রির কম ডিভিয়েশন পাচ্ছেন কিছু কিছু জায়গায়। কিরকম? এরকম খুব হালকা হালকা যেগুলো দেখা যাচ্ছে, দু একটা জায়গায় 0 ডিগ্রির কম ডিভিয়েশন পাওয়া যাচ্ছে, যেটা খুব সহজে বোঝা যাবে না। ডিভিয়েশন মানে কি, চলতে চলতে 0 ডিগ্রি কম ডিভিয়েশন পাওয়া যাচ্ছে, যে ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে কিনা কি রয়েছে, তিনি অ্যাজাম্পশনস করলেন যে যেহেতু এটা প্লাস, এখানে কিন্তু অ্যাজাম্পশনস করে তিনি দেখা যাচ্ছে হয়তো তার দিকে বেঁকে যাচ্ছে, এখানে কিন্তু অবিন্যস্তভাবে, মানে হচ্ছে এলোমেলোভাবে হ্যাপাজারলি কিছু কি হচ্ছে, ইলেকট্রন রিভলভ করছে। 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেল, সেখানে ডিফ্লেকশন করছে। কেন ডিফ্লেকশন হচ্ছে? সেখানে কিন্তু কুলম্ব ফোর্স কিন্তু এর জন্য রেসপন্সিবল, কুলম্ব ফোর্সের জন্য এটা হচ্ছে। পরবর্তীকালে তিনি আর কি লক্ষ্য করলেন, তিনি দেখলেন যে এখানকার মধ্যে সবগুলো কিন্তু এই প্লেটটাকে কভার করে যেতে পারছে না, সবগুলো কভার করে যেতে পারছে না। কিছু কিছু কি হচ্ছে, 90 ডিগ্রি, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি তারা কি করছে, তারা কিন্তু ফিরে আসছে। আর একটা কি করছে, দেখো এইটা যখন এইভাবে ফিরে আসছে, প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসছে, কেউ 90 ডিগ্রির উপর ফিরে আসছে, তারা কিন্তু ওই দিকটায় যেতে পারছে না, এই পাশটা যেতে পারছে না। তাদেরকে কি বলা হচ্ছে, তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে এই দিকে ফিরে আসছে। কেন ফিরে আসছে? কারণ
তিনি তখন কনক্লুশন করলেন এই অ্যাটমের মাঝখানে এমন একটা জায়গা আছে খুব অল্প পরিমাণে, যা কিনা অ্যাটমের টোটাল যে ভলিউম তার তুলনায়, ধর অ্যাটমিক স্ট্রাকচারে যে তোমরা জানবে 10⁻⁻8 সেন্টিমিটার হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, আর 10⁻13 সেন্টিমিটার হচ্ছে নিউক্লিয়াস রেডিয়াস, এটা তোমরা জানো। এবার এক্ষেত্রে আমরা যদি ভলিউম মানে রেশিও করি, আমরা 10⁻39 আর 10⁻24 রেশিও করলে পাওয়া যায় প্রায় 10⁻, এটা 39 থেকে 24 বাদলে 15, মানে এই 10⁻15 একটা অ্যাটমের 10⁻15 ভলিউমের 1 মানে 1/10 ভলিউমের মতো জায়গায় একটা হিউজ বা হ্যাভক পরিমাণ কি বলেছে একটা সলিড ম্যাটার রয়েছে, যে সলিড ম্যাটারটাকে তিনি নাম দিলেন কি নিউক্লিয়াসের মতো। তিনি বললেন যে ওইখানে একটা সলিড ম্যাটার আছে যে কিনা এই আলফাকে কি করছে ব্যাক করে, আমরা দেয়ালে যদি বল ছুড়ি ব্যাক করে চলে আসে, মানে কি দেয়ালটা বলের তুলনায় অনেকটা হেভি, তবেই সে তাকে বাউন্স ব্যাক করতে পারে। এবং তিনি এখানে কেন তিনি ব্যাক করে চলে আসছে, তিনি তখন কনক্লুশন করলেন যে যেহেতু পজিটিভ যাচ্ছে নিশ্চয়ই তাহলে এখানে কি আছে, নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে, এবং ওই চার্জ ওটাই হচ্ছে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। তাহলে এই অ্যাটমের নিউক্লিয়াসটা কিছুই নয়, যেখানে কিন্তু পজিটিভ চার্জ থাকছে। আর কি তিনি কনক্লুশনে আনলেন, যে তাহলে নিউক্লিয়াস ছোট্ট জায়গার মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে এবং চারদিকে কি রয়েছে, ইলেকট্রনগুলো রিভলভ করছে। তিনি এইভাবে তিনি তার স্ট্রাকচারকে তিনি দাঁড় করালেন, এবং এই স্ট্রাকচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হিসাবে আমাদের মডার্ন ফিজিক্সের জায়গা করে নিল। এখন এই স্ট্রাকচারে যখন তিনি করলেন, এক্ষেত্রে কিছু কিছু জায়গায় তিনি কিন্তু মানে আরো কিছু কিছু কথা তিনি বলে গেলেন। সেই কথাগুলো তোমাদেরকে আমি কিন্তু কিছু কিছু জায়গা তোমাদেরকে আমি সেগুলো বলে দেবো। যেমন ধরো স্বাভাবিক আমরা যদি কিছু বলি, সাপোজ অ্যাট এ গ্লান্স আমরা দেখতে গিয়ে দেখলাম যে এটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জ এবং এর চারদিকে ইলেকট্রন রিভলভ করছে, ঠিক আছে। এইটা বলে তিনি তার পস্টুলেট মোটামুটি একটা জায়গায় শেষ করলেন। এখন এই পস্টুলেট নিয়ে পরবর্তীকালে কাটাছেড়া করতে গিয়ে দেখা যাচ্ছে কতগুলো কোয়েশ্চেন্স আসে। দেখো, নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন রিভলভ করে, ইলেকট্রন কিন্তু একটা চার্জড পার্টিকেল, আর দেখো প্রতিটি পয়েন্টে ইলেকট্রন রিভলভ করলে প্রতিটি পয়েন্টে চার্জ পার্টিকেলের কি ভেলোসিটি চেঞ্জ হয়, মানে বেগ চেঞ্জ হয়। আর বেগ চেঞ্জ হলেই সেখানে ত্বরণ থাকবে। এই ত্বরণ মানে অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল যদি হয়, ক্লাসিক্যাল ফিজিক্সের যে মেকানিক্স যে বলছে, সে বলছে এ অলওয়েজ রেডিয়েট, মানে এনার্জি রেডিয়েট করছে, রেডিয়েশন ঘটাচ্ছে। কিন্তু তাহলে অলওয়েজ যদি রেডিয়েট করে, এক একটা ইলেকট্রন দেখা যাচ্ছে 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে ও কিন্তু ইলেকট্রনে গিয়ে কোলাপস করে যাবে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু 10⁻⁸ সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেটা যায়নি। কোটি কোটি বছর ধরে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে বাস করছি। তাহলে আমরা কি করব? তাহলে নিশ্চয়ই এর ব্যাখ্যাটা কিন্তু এখান থেকে পাওয়া গেল না। আর একটা কি, এই যে ক্রমাগত যদি রেডিয়েট করে, তাহলে আমরা এই রেডিয়েশনটাকে যদি একটা প্লেটে দেখি, সেখানে কিন্তু কন্টিনিউয়াস একটা আমরা স্পেকট্রাম পাওয়া বা বর্ণালী পাওয়ার কথা। কিন্তু পরবর্তীকালে এই স্পেকট্রামটা কিন্তু কেমন ভাবে দেখা গেছে, বলছে রেখা বর্ণালীর মতো, মানে ডিসক্রিট স্পেকট্রাম পেয়েছি। এরও ব্যাখ্যা এখান থেকে পাওয়া যায় না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ব্যাখ্যা বিজ্ঞান তো বসে থাকবে না। পরবর্তীকালে সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যার জন্য তিনি চলে এলেন, তিনি এলেন নিলস বোর। কি বললেন? বোর বললেন যে তিনি কতগুলো পস্টুলেটের কথা বললেন। প্রথমে তিনি এই যে রাদারফোর্ড স্যার যে জিনিসগুলোকে তিনি ধরে রেখেছিলেন, আমরা যেমন আমাদের স্যারদের সম্মান করি, উনি তিনি স্যারকে সম্মান রেখে কতগুলো জিনিসকে তিনি এবং পরীক্ষা নিরীক্ষা করে তিনি কতগুলোকে খুব সুন্দরভাবে বললেন যে নিউক্লিয়াস কেন্দ্রে থাকছে, চারদিকে অবশ্যই ইলেকট্রন ঘুরছে। এই ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে কি করছে, নিউক্লিয়াসকে চারদিকে ইলেকট্রন ঘুরে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। এইরকম অ্যাজাম্পশনসগুলো তিনি কন্টিনিউয়াস সেই অ্যাজাম্পশনসটা তিনি নিয়ে নিলেন। এখন এই নেওয়ার পর তিনি আর একটা কাজ কি করলেন, বললেন যে ইলেকট্রনগুলো যখন ঘোরে, এই কতগুলো পারমিটেড তিনি পোস্টুলেট দিলেন যে ফার্স্ট পোস্টুলেট কি, কতগুলো পারমিটেড অরবিটে ঘুরবে, যে অরবিটে কিনা যে অরবিটের এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, যে অরবিটের এনার্জি কনস্ট্যান্ট থাকবে। মানে এইখানে যদি ঘোরে ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন যাবেও না, এই ইলেকট্রন লস, মানে এর এনার্জি কিন্তু লস হবে না। যদি এই অরবিটে পৌঁছে যায়, এই অরবিটে ঘুরতে থাকবে, কোনো এনার্জি লস হবে না, প্রথম ধরলেন।
দ্বিতীয়ত তিনি কি বললেন, বলছে ইলেকট্রন যদি কোনো যে অরবিটে ঘুরছে, একটা রেডিয়াস থাকবে অরবিটের, সেই রেডিয়াস থাকলে যখন ঘুরছে তার মানে কি রোটেট করছে, রোটেশনাল মোশন থাকলে কি থাকবে, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে তিনি বললেন যে অবশ্যই NH/2π এর সঙ্গে সমান হবে। এই এমটা কি, মাস অফ ইলেকট্রন, ভিটা কি, তার যে রোটেশনাল মোশনের যে স্পিড বা দ্রুতি, আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট, আর এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n = 1 2 3 4 এরকম যাবে। এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই এইচ যখন চলে আসবে জানবে যে কোয়ান্টাম মেকানিক্সে প্রবেশ করে যাবে। এটা হচ্ছে কোয়ান্টাইজেশন, বোর্ডের কিন্তু কোয়ান্টাইজেশন বলে এটাকে আমরা ধরতে পারি। আচ্ছা, আর থার্ড কি বললেন যে যদি কোনো ইলেকট্রন n = 1 2, n = 2 3 4 এসব জায়গায় যদি জাম্প করে, তাহলে কি করবে, ইলেকট্রনকে কি দিতে হবে বাইরে থেকে, ইলেকট্রন কি করবে, ফোটনের থেকে এনার্জি অ্যাবজর্ব করে উঠে যাবে। আবার যদি ফিরে আসতে চায়, ওই এনার্জি কি করবে, ও এমিশন করবে। তাহলে এই তিনটে তিনি পোস্টুলেট কথা বললেন। এবং এক্ষেত্রে বলতে গিয়ে তিনি একটা জিনিস বলা যায়, তোমরা মনে রাখবে, ইলেকট্রন অ্যাকচুয়ালি ইলেকট্রন পার্টিকেল না মাস, এটা খুব বিভ্রান্ত। ইলেকট্রন কিন্তু খুব বিভ্রান্তি ব্যাপার। আমরা ওর মাসও জানি, ওর চার্জও জানি। হোয়াট ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন? তোমরা অবশ্যই বলতে 4.8 × 10⁻⁻10 ESU, আর কি 1.6 × 10⁻90। খুব মুখস্থ রাখবে, আমি যেমন বলছি ইচ্ছা করে এরকম ভাবে বলছি, কুলাম। আর কি মাস পার কি 9.1 × 10⁻28 গ্রাম, আর -31 কেজি। এরকম যে জায়গাগুলো, তাহলে মাস থাকলে সে কিন্তু ওয়েভ হবে না। কিন্তু বলা গেছে, আমরা যদি কোনো একটা মাসের যদি হিউজ পরিমাণ ভেলোসিটি পায় এবং তারা যদি ফ্রিলি মুভ করতে পারে, তারা কিন্তু তখন কি হয়, একটা প্রোগ্রেসিভ ওয়েভ হিসাবে তাকে আমরা ধরতে পারি। যেমন ক্যাথোড রে আমরা জানি ইলেকট্রন কণার স্রোত। আচ্ছা, এখন যদি তারা ফ্রিলি মুভ করতে না পারে, তখন কি হবে, ইলেকট্রনটাকে আমরা কিভাবে ধরতে পারি, ইলেকট্রনের যে ফ্লোটাকে সেটাকে আমরা ধরবো স্থানতরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। এবং আমরা জানি একটা ইলেকট্রন চার্জের সর্বাপেক্ষা কম পরিমাণ কি একটা ইলেকট্রন, এর থেকে কম কিন্তু ইলেকট্রন হতে পারে না। যদি অন্য কোনো যে কোনো চার্জ হয় না কেন, এর মাল্টিপ্লাই, ইন্টিজার মাল্টিপ্লাই দেওয়া হবে, Ne, Q = Ne, এটা চার্জ, যেটা তোমরা জানো অনেকে। এই এনটা মানটা কখনো ফ্র্যাকশনাল হবে না। আচ্ছা, এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে কোন একটা অরবিটে যদি ইলেকট্রনকে আমি কি ধরি, আমি ওয়েভ আকারে যদি কল্পনা করি, এরকম একটা ওয়েভ পেয়ে যেতে পারি। এখন এই ওয়েভটা কিরকম হবে, যে দেখো এই টোটাল অরবিটটার পেরিমিটার কত বা পরিধি কত, 2πr। কত ইলেকট্রন থাকবে, ইলেকট্রন ফ্র্যাকশন হয় না, ধরছি এনটা। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের যদি ওয়েভ লেন্থ কি ধরতে পারি, ল্যামডা। তাহলে 2πr = n ল্যামডা বলতেই পারি। এই 2πr = n ল্যামডা যদি বলি, এক্ষেত্রে আমরা যে সেকেন্ড পোস্টুলেটটা পেয়েছিলাম মনে আছে, mvr = nh/2π। তাহলে এইটাকে যদি আমি নামিয়ে দিই, তাহলে আমি কি পাচ্ছি, দেখো এই mvr = nh/2π। এখন আমার হচ্ছে 2πr = n ল্যামডা। তাহলে mv = কত, nh/2πr মানে কি n ল্যামডা। দেখো n ল্যামডা, তাহলে আমরা কি পাচ্ছি, n কেটে গেল। mv মানে কি, mv মানে হচ্ছে মোমেন্টাম, দ্যাট মিন্স p দিয়ে লিখতে পারি। তাহলে p মানে কি, h/λ, আর ল্যামডা মানে কি, h/p। এটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছে। আবার আমরা E = mc², ফোটনের শক্তি পাবো যখন, তোমরা দেখবে mc² মানে কি mc × c। mcটা কি, এটাও p × c, pc। যদি ফোটন হয়, ফোটনের এনার্জি হচ্ছে pc, তাহলে p মানে কত, E/c। এবার দেখো এই E = কি, এখান থেকে প্রমাণ করতে পারবো, চারদিক দিয়ে প্রমাণ করবে তোমরা, hν/c বা hc/λ × c, cc কেটে গেল, h/λ, p = h/λ। এখান থেকেও আমরা বার করতে পারি। এগুলো কিন্তু তোমরা যারা একটু ইন্টারেস্টেড, যারা জয়েন্ট পয়েন্ট দিতে চাও, তারা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকবে। আমি কিন্তু একটু ডিটেলসে তোমাদের বলে দিলাম। এখন এই যে জায়গাটা, এবার বোর্ড যখন ঢুকে গেল তার থিওরিতে, বোর্ড কি করলেন, ইলেকট্রনের এনার্জি একটা পরিমাপ করার ব্যবস্থা করলেন। মানে ইলেকট্রন ঘুরছে, আমরা জানি ঘোরার জন্য তার একটা স্পিড আছে বা ভেলোসিটি আছে। ভেলোসিটি থাকলে তার কাইনেটিক এনার্জি থাকবে। আর ইলেকট্রনটা যখন তাদের মধ্যে একটা কি রয়েছে, একটা আকর্ষণ বা অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন থাকে। এই অ্যাট্রাকশনটার ভ্যালু কি হয় তোমরা সবাই জানো। আমরা জানি কুলম্ব ফোর্স কি হয়, Q1 Q2/r²।
1/4πε0। ইপসিলন হচ্ছে এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা পরবর্তীকালে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো। এবার এক্ষেত্রে Q1 কে জেডি, যের মানে নাম্বার অফ প্রোটন, জেডি, Q2 কে মাইনাস সি ইলেকট্রন, মানে অ্যাট্রাকশন হবে আর কি 1/4πε0 r²। তাহলে মাইনাস জেডি স্কোয়ার বাই 4πε0 r²। এই ফোর্স, এটা মাইনাসটা চিহ্ন যদি কেউ নাও দিতে পারে সেটা বলবে অ্যাট্রাকশনাল ফোর্স, এর মধ্যে অ্যাট্রাকশন এটা। এখন একে যদি আমি কি করতে পারি, একে যদি কোনো একটুখানি দূরত্ব নিয়ে যাই, dr যদি নিয়ে যাই, তাহলে কি হবে, তাহলে এই অ্যাট্রাকশনের এগেনস্টে আমাকে কাজ করতে হবে। এই কাজটাই মানে কি, আমরা জানি F.dr, ইন্টিগ্রেশনটা তোমরা জানতে হবে। F.dr মানে কি, আমি এই ফোর্সের এগেনস্টে কাকে নিয়ে যাচ্ছি, ইলেকট্রনকে নিয়ে যাচ্ছি। তাহলে F.dr হচ্ছে আমার dw, ওয়ার্ক ডান। এটা কিন্তু খেয়াল করবে, কোথা থেকে কোথায় নিয়ে যাবো, ধরছি এই এ আছে কোথায়, আর এ আছে, নিয়ে যাচ্ছি কোথায়, ইনফিনিটিতে। তাহলে F.dr আর টু ইনফিনিটি নিয়ে যাবো, এই ইনফিনিটি এফ এর মান এবার বসিয়ে দেবো, মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0, এটা কনস্ট্যান্ট, ভেতরকে থাকছে 1/r² dr। এইটা কিন্তু পেয়ে যাচ্ছ, 1/r² dr ইন্ডিকেশন তোমরা সবাই জানো, কি বলতো, জেড স্কোয়ার বাই 4πε0, 1/r² ইন্ডিকেশন তোমরা সবাই কি বলে, r⁻² dr। আর r⁻n dr ইন্টিগ্রেশন কি, r⁻² + 1 বাই মাইনাস জেড স্কোয়ার 4πε0 r⁻² + 1 বাই -2 + 1। এটা কোথা থেকে কোথায়, r টু ইনফিনিটি। এবার এটা আমি কি বসিয়ে দেবো, r টু ইনফিনিটি। তাহলে এটা হয়ে গেল কি, এই জায়গাটা, শুধু এই জায়গাটা করছি, দেখো 1/r -1/r, এটা মাইনাস ছিল, -1/r, r টু ইনফিনিটি বসাই, দেখো একবার ইনফিনিটি বসালে 0, মাইনাস মাইনাস প্লাস, এটা হচ্ছে তোমার ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এটা হচ্ছে 1/r এলো, তাহলে জেড স্কোয়ার বাই 4πε0 r, জেড স্কোয়ার 4πε0 r। তাহলে এইটা কি, এইটা হচ্ছে ওয়ার্ক ডান। কি করতে হলো, কোন একটা ইলেকট্রিক ফিল্ড থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেনস্টে কোন ইলেকট্রনকে সেই ইলেকট্রিক ফিল্ডের এই r ডিস্টেন্স থেকে ইনফিনিটিতে নিয়ে যাও। তাহলে সেটাই কি, সেটাই তো পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি আমরা বার করে ফেললাম। আর কাইনেটিক এনার্জি কোথায় বার করবো, হাফ mv², সেটা সবাই জানি আমরা একটু আগে একটু দেখে এলাম কি, mv r = nh/2π। তাহলে v কত, nh/2π mr। তাহলে v² কত হবে, এটা স্কয়ার। ক্লিয়ার, তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন আমি শুধু জাস্ট পুট করে দেবো, কারণ আমাদের সময় যেহেতু খুব শর্ট। আমি কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বার করতে, এটা বইয়ে নেই, এটা কিন্তু একদম পুরোপুরি শর্ট। এবার হাফ m দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি হয়ে যাবে, কাইনেটিক এনার্জি পেয়ে যাবো। এখন এই কাইনেটিক এনার্জিটাকে বার করার জন্য তাহলে আমরা টোটাল এনার্জি কি পাচ্ছি, টোটাল এনার্জি দেখো আমরা একদম En দিয়ে লিখবো, En মানে EK প্লাস EP। En হচ্ছে, এটা হচ্ছে টোটাল এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট। আর এটা হচ্ছে কাইনেটিক চার্জ কি হচ্ছে, দুটো পার্টে অ্যাড করে দিয়েছি। ফার্স্ট পার্টকে আমরা সরাসরি লিখে দেবো, আমি কারণ হচ্ছে আমি একটু আগে তোমাদের ক্যালকুলেশন করে দিয়েছি। এবার ফার্স্ট পার্টকে আমরা কি লিখবো, দেখো আমরা এটা তোমাদের কাছে প্রত্যেককে দেখবে 1/4πε0 জেড স্কোয়ার, কাইনেটিক এনার্জি যেটা আসছে, জেড স্কোয়ার বাই 2r। এই আরটা যেটা n তম কক্ষপথ যদি নিই, rn, এই আর যেটা বার করছিলাম r, এই আরটা। আর এটাকেই পেলাম মাইনাস, এনার্জিটা কি মাইনাস হলো, পোটেনশিয়াল এনার্জি আমরা দেখলাম যে মাইনাস চিহ্ন ছিল, আগে আমরা দেখেছি। এটা কি পেলাম, মাইনাস জেড 1/4πε0, প্রমাণটা আগে করলাম, জেড স্কোয়ার বাই আর এন, এটা এক্ষুনি প্রমাণ করলাম, এটা তোমরা সবাই জানো। তাহলে এটা কি পাবো, এটা পাবো দেখো মাইনাস, এটা 1/8 হচ্ছে, এটা 1/4 হচ্ছে, মাইনাস 1/8, 1/4 থেকে 1/8 বাদ দিলে কি আসছে, 1/8। তার মানে এটাকে 4 × 2 দিয়ে লিখতে পারি, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাসটা বেশি, তাহলে এটা x হলে এটা 2x, মাইনাস 1/4, জাস্ট এইটাই পাবো, জেড স্কোয়ার 2r, এই হ্যাঁ 2r n তম কক্ষপথে। ক্লিয়ার, তাহলে এই যে জায়গাটা পেলাম, এটা দেখো, এটা কি হলো, এই পার্টটাকে আবার এই পার্টটা কে, তাহলে হচ্ছে মাইনাস কে। তাহলে আমি এখানটা দেখো লিখে রেখেছিলাম, এই কে সমান -n, মানে টোটাল এনার্জি। খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এমনি পরীক্ষাতেও আসতে পারে। এই কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি কি হচ্ছে, মাইনাস অফ টোটাল এনার্জি। আর এই টোটাল এনার্জি দেখো, এটা হলো, আর এইটা মানে কি, আবার দেখো
আমরা এটা কি পেলাম 4, আর এটা দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। এটা কিন্তু এর সাইন আর এর সাইন সেম আছে, ও মাইনাস এও মাইনাস, মানে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে এ প্রায় সেম, কিন্তু একটা তলায় 2 দিয়ে পারে, 2 টাইমস লেস। তার মানে কি হচ্ছে বলতে 2 আমরা কি লিখতে পারি ই পি বাই 2, ইপি বাই 2। তাহলে ইএন সমান কি লিখতে পারি ইএন ইকুয়াল টু মাইনাস ইকে ইকুয়াল টু ইপি বাই 2, পোটেনশিয়াল এনার্জির হাফ। আর এটা দিয়ে কিন্তু এইচএস এবং জয়েন্টের কোশ্চেন আসবেই। আচ্ছা, এখন এই সামনে নিট আছে, দেখবে এখানে কোশ্চেন তোমাদের এই কনসেপ্টের উপর বেস করে তোমাদের কোশ্চেন আসছে। এখন আমরা কি যাব, এখন আমরা এইটাকে নিয়ে আমরা পরবর্তী যে জিনিসটা দেখব। দেখো আর একটা জিনিস, আমি টোটাল এই ইএন এর ভ্যালুটা আমি ইয়েতে এই জিনিসটা কি পেয়েছিলাম একটু আগে দেখলাম, যে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন ঘুরলে কোন স্পিডে ঘুরছে ভি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, মানে আর এন তম অরবিট, মানে nth অরবিট, তাহলে এম ভি স্কোয়ার বাই আর এন হচ্ছে কি, যে কোনো বস্তু ঘুরতে গেলে একটা বল লাগে, একটা ফোর্স লাগে। টু ফর রোটেশন ফর এনি বডি উই নিড, বা it needs a force, and that force is called centripetal force, and the value of the centripetal force is nothing but mv square by rn. This is the rotational path radius, v speed, m is a mass, and mv square by rn equal to nothing but, এর আসছে কে, এখন তো ঘুরবে, তুমি তো ধরো বেড়াতে গেছো, তুমি কোনো জায়গায় যদি বেড়াতে যাও তাহলে তোমার ঘোরার জন্য টাকা দেয়, বাবা দেয়, তাহলে এখানে বাবার কাছ থেকে করছে, এদের দুজনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ফোর্সটা কি আমরা এক্ষুনি একটা পড়লো কুলম্ব ফোর্স, 1/4πε0, এটা একটু আগেই দেখলাম, জেড ই মানে নিউক্লিয়াস জেড স্কোয়ার বাই মাইনাস চিহ্ন, ইলেকট্রনে মাইনাস চিহ্ন ধরতে পারো, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এন স্কোয়ার, এন এ বলে করছি আর এন স্কোয়ার। তাহলে আর এন কেটে গেল, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু একটা ভ্যালু পেয়ে যাচ্ছি 1/4πε0 জেড স্কোয়ার বাই আর এন, এই একটা ক্যালকুলেশন পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখো, লক্ষ্য করো তোমরা, আমরা কি পেয়ে যাবে, ভি এই টার্মটা টোটালটা কনস্ট্যান্ট, 4πε0 জেড ই কনস্ট্যান্ট, তাহলে কি অনলি এই এন এ চেঞ্জ হতে পারে, এন ইকুয়াল টু 1 2 3 4 জন্য, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1/rn, এই যে ম্যাথ আসবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, বা ভি প্রপোর্শনাল টু 1/√rn। ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো সময় কোনো জায়গায় অসুবিধা হয়, তোমরা কিন্তু মাননীয় উপদেষ্টা স্যার বা এর আগেও বর্ধমান টিভিতে আমাদের ক্লাস ছিল, আমাদের সম্মানীয় নীলাদ্রি বাবু, তিনি ক্লাস অ্যারেঞ্জ করতেন করোনার সময় ছাত্রছাত্রীদের কথা ভেবে, 9474488014 বা বিক্ষোভবন্ধু@gmail.com তোমরা যোগাযোগ করতে পারো, বর্ধমান টিভির সাথে যোগাযোগ করতে পারো যদি বিশদে আরো কিছু তোমরা জানতে চাও। আচ্ছা, এটা গেল, এই জিনিসটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু কোনো অরবিটে যদি কোনো ইলেকট্রন ঘোরে, তাদের ভেলোসিটি রেশিও আমরা পেয়ে যাব, অবশ্যই পেয়ে যাবো। আর অরবিট, কোন অরবিট আমরা যাব সেটাও আমরা বার করে ফেলবো। দেখো এই জায়গাটা যখন পেয়ে গেলাম, তখন আর একটা দেখো, এই ভি স্কোয়ারের ভ্যালু আর একটা জায়গা থেকে বেরিয়েছিল, বোর্ড কি বলেছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম mvrn ইকুয়াল টু nh/2π, এটা আমরা পেয়েছি, কোনো অসুবিধা নেই। এই nh/2π যখন পাবো, তখন আমরা কি পাচ্ছি, দেখো এই এখান থেকে ভি কি পাচ্ছি, এখানে একটু আগেই বার করলাম, nh/2π, আর এটা কি আসছে v equal to mrn, তাহলে v স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, n স্কোয়ার h স্কোয়ার 4π স্কোয়ার m স্কোয়ার r টু দি পাওয়ার n এর হোল স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনের নাম দিয়ে দিতে পারো, এটা ধরো ইকুয়েশন বি বা 2, এটা ইকুয়েশন, এটা এই ইকুয়েশনটা 1, এই দুটোকে আমি ম্যাচ করে দিতে পারি, এটাও ভি স্কোয়ার, এটাও ভি স্কোয়ার। তাহলে আমি কি পড়তে পারি, 1/4πε0 জেডি বাই আর এন, এটা সমান এটা বসিয়ে দিতে পারি। এইটা বসালে এই দুটো দেখো, এই ইকুয়েশন আরো বলে দিচ্ছি, এই ইকুয়েশন দুটো পরপর দেখো সমান ইকুয়েশন, এখান থেকে আমি কি পাবো, আর এন এর ভ্যালু পেয়ে যাবো। দেখো এই আর এন কেটে যাবে, দেখো এখান থেকে রেখে দিচ্ছি, 1/4π, এটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ, একটা পাই কেটে যাচ্ছে, তোমার 4 কেটে যাচ্ছে, দেখো এন স্কোয়ার থাকছে। তাহলে আমি আলটিমেটলি তোমরা ইয়ে করে দেখবে, আর এন যেটা পাবো ভ্যালু, আর এন এর ভ্যালুটা আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এখান থেকে, তোমরা অবশ্যই এটাকে দেখে নেবে। দেখো ইপসাইলন নট এর উপরে আছে, ইপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার দেখো আছে বাই
আমাদের আসবে জেড এম স্কোয়ার, জেড এম স্কোয়ার, জেড এম স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে এই জিনিসটা যদি পাই, তাহলে এই ক্ষেত্রে দেখো জেড atomic number constant, m mass of the electron constant, e charge of the electron constant, epsilon not constant, h টা constant, n টা only, তাহলে r n proportional to n square, r n proportional to n square। এখন দেখো n equal to যদি 1 বসাই, তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, লক্ষ্য করো এই গোটাটা হয়ে যাবে না, এই টোটালটা দেখো n স্কয়ারটা বাদ দিয়ে, সরি n স্কয়ারটাকে বাদ দিয়ে বাকিটা হয়ে যাবে না, n স্কয়ারটাকে বাদ দিয়ে অনলি n স্কয়ার বাদ থাকছে, তাহলে n ইকুয়াল টু 1 বসালে এই টার্মটা পাচ্ছি। তাহলে এই r n ইকুয়াল টু কি, তখন n ইকুয়াল টু 1 মানে কি r1, তাহলে এই জায়গাটা এই r1 এর নামই হচ্ছে তোমরা জানবে a0 ফার্স্ট পোর রেডিয়াস। তাহলে দেখো n ইকুয়াল টু 1 বসালে বাদ বাকি সব কটা নন, এই কটা নন কটা বসালে তোমাদের যদি মনে রাখো, খুব মনে রাখার সুবিধা 0.53 অ্যাংস্ট্রম, 0.53 1 অ্যাংস্ট্রম মানে 10 টু দি মাইনাস 8 সেন্টিমিটার, এই 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে ভি আর আর এন এর রিলেশন থেকে যে কোনো আমি অরবিটে আমি কি পেয়ে যাব, ইলেকট্রনের ভেলোসিটি আমার ভি আর আর এন জানা থাকলে, এ এন এর ভ্যালু জানা থাকলে পেয়ে যাব, কারণ এন ইকুয়াল টু 1 মানে কি 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এন ইকুয়াল টু 2 কি হবে, 2 স্কয়ার হয়ে যাবে অনলি, বাদ বাকিটা 0.53। তাহলে আর এন সমান কি বলতে পারি, আর এন সমান a0 n স্কয়ার, n ইকুয়াল টু 2 স্কয়ার, 3 স্কয়ার, মানে পরপর বেড়ে যেতে থাকবে, মানে স্কয়ার টার্মে বেড়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো, মানে প্রত্যেকটা যত দূরে যাচ্ছে তত কিন্তু ডিস্টেন্সও অনেকটা বেড়ে যাচ্ছে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা কিন্তু এত ছকের আকারে সাজানো আছে, এটা কিন্তু তোমরা কিন্তু একদম নিজের মতো করে করতে পারবে, কারণ এই এক একটা চ্যাপ্টার তোমরা দেখবে এক একটা জায়গাতে, বিশেষ করে বিভিন্ন তোমরা এখন বিভিন্ন জায়গায় যেটা বিভিন্ন সাবস্ক্রাইব করো, দেখবে এক একটা চ্যাপ্টার পড়াতে প্রায় 8 থেকে 10 ঘন্টা টাইম লাগে, যার ফলে তোমরা নিজেরা পড়ার সুযোগ পাও না, কিন্তু নিজে ভাববে, বাদ বাকিটা ভাবনার চেষ্টা করবে। এই ক্ষেত্রে কি হবে, নিজেদের টিউটর হবে, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের বেটারমেন্টের জায়গায় যাবে। এখন এই জিনিসটা পুরোপুরি আমাদের জায়গা থেকে আমরা যখন করলাম, এখন আমরা আরেকটা জিনিস এই ক্ষেত্রে পেয়ে যাব, কি পাবো, ইপি এগুলো সব কিছু আমরা অলরেডি তোমাদের বলে দিলাম। এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, আমরা আরেকবার লিখবো এম ভি স্কোয়ার বাই আর এন, এম ভি স্কোয়ার বাই আর এন, মানে হচ্ছে এটা ইলেকট্রনের ঘোরার জন্য প্রয়োজনীয়, ফর revolving of an electron around the nucleus, the force needed, centripetal force needed mv square by rn equal to কোথা থেকে আসছে 1/4 পাই ইপসিলন নট, এটা বারবার লিখছি, তোমাদের মুখস্থ হয়ে যাবে, জেড স্কয়ার বাই rn, mv স্কয়ার rn স্কয়ার q1 q2 বাই rn স্কয়ার। এই জায়গাটা থেকে দেখো, লক্ষ্য করো, এই জায়গা থেকে যদি আমরা কি যাই, এই rn এর কেটে গেল, দেখো এইখান থেকে শুধু ভি লিখবো, তাহলে কি পাবো 1/4 পাই ইপসিলন নট জেড স্কয়ার, দেখো অনলি ভি, তাহলে এম ভি কে এদিকে নামিয়ে নেবো, এম ভি আর এন, এটা আবার কি হয়ে গেল, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে 1/4 পাই ইপসিলন নট জেড স্কয়ার, এম ভি আর এন মানে কি আবার এনএইচ বাই 2 পাই, মনে পড়ছে না, এনএইচ বাই 2 পাই। দেখো এই এনএইচ বাই 2 পাই যখনই পেলাম, আমরা অবশ্যই পেয়েছি এনএইচ বাই 2 পাই, এই জায়গাটাকে আমি আরেকটা দিকে কি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তুমি এইখান থেকে যদি আমরা লক্ষ্য করতে পারি, তোমরা একদম ডাইরেক্ট আমি একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করবো, কি দিয়ে, সি দিয়ে মাল্টিপ্লাই করবো, সি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, আমাকে সি দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে, দিয়ে এই টার্মটাকে বার করে নিয়ে আসবো, দেখো সি বাই এন কে বার করে নিয়ে আসবো, পড়ে এলো কি 1/4 পাই ইপসিলন নট জেড স্কয়ার, সিটাকে এখানে সি আছে আর এখানে এনটাকে বার করতে, তাহলে কি হচ্ছে CH বাই 2 পাই, এই একটা জায়গা রয়েছে রয়েছে না CH বাই 2 পাই, এই জিনিসটাকে কি বলা হচ্ছে CN, এটা C বাই N, আর এই টোটাল টার্মটা কনস্ট্যান্ট, একে বলা হচ্ছে আলফা, এটাকে বলছি আলফা, অ্যান্ড এই আলফাকে বলা হচ্ছে সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটা জয়েন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু পেয়ে যাবো 1/37n, যা কিছু 1/37, ভি ইকুয়াল টু দেখবে ভ্যালু চলে আসবে তোমার 1 c বাই 137n,
ব্যাস V1 V2 এটা Vn, V1 V2 n, আর c এর ভ্যালু জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্য স্থানে c এর ভ্যালু। তাহলে এই জিনিসটা আমরা অনেকটাই করলাম। এখন দেখো এই বোরস থিওরির এত কিছু করার পরও বোরস থিওরির কিছু ডিমেরিটস আমরা পাবো পরবর্তীকালে। আর en সমান তোমাদের মনে আছে en সমান কি লিখেছিলাম, মাইনাস কত লিখেছিলাম m, এই rn এর ভ্যালুটা যদি পুট করে দিতাম তাহলে m e to the power 4 z স্কয়ার বাই আমরা কত পেয়েছি 8 ইপসিলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার, মানে প্রথম যে ইয়ের ভ্যালু পেয়েছিলাম en সেইটার এগেইনস্টে আমরা কি করছিলাম rn পেয়েছিলাম নিচে, সেই rnটা যেটা বার করলাম সেই rn এর ভ্যালুটা পুট করে এটা পাবো। দেখবে একদম পুরোপুরি এই জায়গাটা আমরা কিন্তু অবশ্যই পাবো। এখন বলো তো এখানে যদি আমি কি করি m e to the power 4 z স্কয়ার 8 ইপসিলন নট স্কয়ার n স্কয়ার দিলাম, দিয়ে আমি কি করলাম c, এটা h কিউব করলাম, এটা h কিউব, তার মানে উপরে একটা h তুলতে হবে, আর এটা কি করব c, উপরে একটা ch, এখানে একটা c, উপরে একটা c, নিচে একটা c। এই জিনিসটা করা যাবে না? এটা দেখো ch কিউব, n স্কয়ার ch কিউব। এই লক্ষ্যটা কি, এটা কেন করলাম দেখতে হবে। দেখো m কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, দেখো সব কটা কনস্ট্যান্ট n স্কয়ার বাদ দিয়ে, দেখতে পাচ্ছ n স্কয়ার ch কিউব। এটা কি আছে পেয়েছি, ক্লিয়ার। এখন z ইকুয়াল টু 1, z ইকুয়াল টু কি ধরবো 1, z ইকুয়াল টু 1। লক্ষ্য করো আমরা যদি z ইকুয়াল টু 1 ধরি তাহলে আমরা কি পাবো, এইখানে h স্কয়ার আমরা যে ভ্যালুটা যে পড়ছি n স্কয়ার h স্কয়ার n স্কয়ার c স্কয়ার। এখন দেখো এই n এর ভ্যালুটা আমরা কি করতে পারি, n ইকুয়াল টু 1 এর জন্য আমি যদি করি n ইকুয়াল টু যেটা পেয়েছিলাম যদি করি তাহলে n টা আমি যদি তুলে দিতে পারি, এই একটা দেখো m e to the power 4 z স্কয়ার 8 ইপসিলন নট স্কয়ার ch কিউব। তাহলে এখানে একটা c যোগ করছি নিচে, উপরে একটা c, তাহলে এখানে একটা h করছি, এখানে c। এই পার্টটা টোটাল m e to the power 4 8 ইপসিলন নট স্কয়ার ইনটু ch কিউব ইনটু ch, তাহলে এই পড়ে রইল, এই পার্টটাকে বলা হচ্ছে r বা রিড ব্যাক কনস্ট্যান্ট r c h। আর ইএনটা তোমরা আগে আমরা কিন্তু বার করেছি, তোমরা ওখান থেকে দেখে নেবে যদি কোনো জায়গাটাতে আমাদের গন্ডগোল থাকে। ইএন এর ভ্যালুটা আমি আরেকবার এখানে তোমাদের লিখে দিচ্ছি, যদি তোমাদের যদি কারো ইয়ে থাকে কনফিউশন থাকে। ইএন সমান আমরা কি লিখেছিলাম, m e to the power 4 z স্কয়ার 8 ইপসিলন নট স্কয়ার n স্কয়ার h স্কয়ার, e1 n ইকুয়াল টু 1 বসিয়ে ওটা আমরা পেলাম। এই r c h এটা হচ্ছে e1 n ইকুয়াল টু 1 বসিয়েছি, এইটা দেখো লক্ষ্য করো e1। আচ্ছা এই আরটাকে বলে রিড বা কনস্ট্যান্ট এন ভ্যালু আছে, এর ভ্যালুটা মনে রাখবে 109,737 সেন্টিমিটার ইনভার্স, ক্লিয়ার। এখন ই মানে আবার কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা, তাই তো, সমান কি আর সি এইচ করতেই পারি। দেখো ভালো করে তোমরা, এটা তোমরা সবাই জানো। আর যদি এন স্কোয়ার তাহলে এর তলায় কি লিখতে পারি, এন যদি না নিই, এটা যদি ই এন লিখি তাহলে কি লিখবো, ই এন ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা বাই এন স্কোয়ার। এন স্কোয়ারটা 1 ধরেছিলাম তখন আর করেছিলাম, তলায় আমি এন স্কোয়ার, আমি ই এন যদি এটা ই1 তাহলে ই এন লিখলে কি হবে, এটা বাই এন স্কোয়ার। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে ই এন সমান এসি বাই ল্যামডা, এসি বাই দেখো কি হচ্ছে সিএইচ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 1 আর বাই এন স্কোয়ার। এখন যদি কোনো একটা ইলেকট্রন আই স্টেট থেকে এফ এ যায়, ইনিশিয়াল টু ফাইনাল যায়, তাহলে কি বসাবো 1 বাই ল্যামডা আই মানে কি আর বাই এন আই স্কোয়ার, আর বাই এটা মাইনাস আছে একটা চিহ্ন, মাইনাসটা দেখবে, আর বাই মাইনাস আর বাই এন স্কোয়ার, আর 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু মাইনাস 1 আর বাই এন এফ ফাইনাল, এন এফ স্কোয়ার, মানে এই ফর্মুলাটা ফেলছি, সবাই বোঝা গেল। তাহলে আই থেকে এফে গেল, একটা স্টেট থেকে আই টু এফে গেলে কি হয় বলেছিলাম একটু আগে, এইচ ফোটন কণাকে গ্রহণ করতে হবে, ফোটন কণা। তাহলে এই ফোটন কণা গ্রহণ করলে কি হবে, ফোটন কণা অ্যাবজর্ব হয়, ফোটন কণা অ্যাবজর্ব হবে, এটা ই এফ, এটা ইআই বা জাম্প করলে এই ফোটনটা কি হবে বেরিয়ে যাবে। এবং এর দুটোই কিন্তু সেম, এটা ইলাস্টিক ভাবে এটা যাবে, ইলাস্টিক মানে কোনো এনার্জি লস হবে না। তাহলে আমি কি করতে পারি, ই এফ মাইনাস ইএফ মাইনাস ইআই কি লিখতে পারি, তোমরা চট করে বলে দাও, ইএফ মাইনাস ইআই,
এটা কি একদম আমি ডাইরেক্ট লিখে দেবো, তাহলে এটা স্কোয়ার, এটা মাইনাস এইটা, ইয়ে মাইনাস ইয়ে কি লিখতে পারি, এই 1/λ1/1 ল্যামডা থেকে এই জায়গাটা আমি পর এই c/λ, এই ইয়ের থেকে ইআই এই এইচ নিউ একটা দিতে হয়েছে, তার মানে কি এটা এই c/λ, এইচ নিউ মানে কি এই নিউ মানে c/λ। যদি এইটা করে দিতে পারি তাহলে কিন্তু এই ইকুয়েশনটা কেমন ভাবে হয়ে যাবে। আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা প্রায় শেষের দিকে। দেখো এই ইকুয়েশন তাহলে আমি কেমন ভাবে লিখতে পারবো, এই hc/λ সমান কি আর সি এইচ বা CH কেটে দিতে পারতে 1/ni² মাইনাস 1/nf²। তো মাইনাস চিহ্ন আছে বলে এনআইটা চলে এলো। দেখো এটা ভালো করে, বা উল্টো দিতে পারো, এটা তোমার f², এই মাইনাসটা ni²/ni² বা nf² তোমার i², এটাও লিখতে পারো, এই ni বা nf²/ni², যেটা মাইনাস রয়েছে। এর মানেটা কি CH কেটে গেল, তাহলে 1/λ আর 1/m, একদম পুরোপুরি আমরা এটা এফ করতে পারি। এর সেটা তোমাদের ব্যাপার, কোথা থেকে কোথায় ইলেকট্রনকে কোথা থেকে কোথায় তুমি জাম্প করাচ্ছ সেটা। আমরা সবসময় কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ওপর থেকে নিচে জাম্প করাবো, যে জায়গাটা হচ্ছে nf²/ni²। কারণ কি জাম্প করা মানে কি, যদি এই ni মানে কি i=2 থেকে, মানে i গ্রেটার দেন যদি 1 হয় তাহলে কি হবে, i=1 এ পড়ছে, ধরো n=1, কোথা থেকে, যে কোনো উপর থেকে 1 2 3 4 থেকে যদি 1 এ পড়ে, তাহলে এক ধরনের কি পাওয়া যায়, এক ধরনের রে পাওয়া যায়। কি রে পাওয়া যায়, সেই রেটার নাম হচ্ছে লাইমান সিরিজ। মানে এই সিরিজ এই পরপর এখান থেকে সব পরে ফোটন হবে, ধরো 2 থেকে 1 পড়লো এক ধরনের ফোটন, এটা এইটা এক ধরনের ফোটন, এগুলো যদি আমরা স্পেকট্রাম আকারে দেখি পরপর, এটা হচ্ছে যে সিরিজ পাবো লাইমান সিরিজ। যদি n=2 তে পড়ে, 2 এর উপর থেকে, মানে এইখানে পড়ছে, ধর 3 থেকে পড়ছে, 4 থেকে পড়ছে, 5 থেকে পড়ছে, আর n=ইনফিনিটি পর্যন্ত আছে। একটা মনে রাখবে, একটা অ্যাটমের নাম্বার অফ অরবিট হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি কখন হয়, যখন আয়ন হয়ে যায়, মানে ইনফিনিটি ইলেকট্রন যখন চলে যায় তখনই জানো যে ইনফিনিটিতে যেতে হয়। একটু আগে দেখলাম পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল বিভব তোমাদের বলেছি, এটা লাইমান সিরিজ। 2 নম্বরে পড়লে বামার সিরিজ, আর এটা কোশ্চেন আছে বামার সিরিজ, কিন্তু মনে রাখবে এবছর এইচএস এ কোশ্চেন এসেছিল বামার সিরিজ কিন্তু 2 নম্বর, মানে কি n=2 তে পড়বে, কোথা থেকে 3 4 5 যেখান থেকে খুশি, একদম করে ইনফিনিটি। ইনফিনিটিতে যখন পড়বে তখন এনার্জি লেভেল সব থেকে বেশি হবে। এনার্জি বেশি হলে E=hc/λ, এনার্জি বেশি হলে ল্যামডাটা মিনিমাম হয়ে যাবে, এনার্জি যদি ম্যাক্সিমাম হয়, মানে বামার সিরিজে ম্যাক্সিমাম এনার্জি কি লিখবো তখন, ইনফিনিটি। দেখো এ কোথা থেকে পড়ছে, এই ফাইনালটা কোথায়, ফাইনাল=2, আর এটা ইনফিনিটি। ইনফিনিটি 2 যদি এখানে পড়ে 1/0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, মিনিমাম ওয়েভলেন্থ। এরকম দেয় লাইমান সিরিজ, বামার সিরিজের ম্যাক্সিমাম এবং মিনিমাম ওয়েভলেন্থের রেশিও বার করা, এগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই দেয়। এই জায়গাগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলে সেটাও পড়বে। কোনো ইলেকট্রনকে যদি কি করতে হয়, একদম তার যে কোনো একটা অরবিট থেকে কোথায় নিয়ে চলে যাবো, ধর n=1 থেকে কোথায় নিয়ে চলে যাবো, ইনফিনিটি নিয়ে চলে যাবো, তখন কি হবে, তোমার সেই অরবিট তখন সে চলে যাচ্ছে একদম ইলেকট্রনের বাইরে চলে যাচ্ছে, তখন তাকে বলা হয় আয়ন। এবং সেই ক্ষেত্রে যে শক্তিটাকে বাইরে থেকে দিতে হয় তাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল, আইপি, আয়োনাইজেশন পোটেনশিয়াল। যেমন ইলেকট্রনের -13 আমরা দেখলাম En -13.6, ওই বললাম En যেটা করলাম বাই n², নিচে যদি n², ইভি এককে, তাহলে যদি আমার n=1, হাইড্রোজেনের ক্ষেত্রে n=1, তাহলে কি হচ্ছে En -13.6 আসবে, E1 -13.6। তাহলে হাইড্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল কি -13.6, সে হচ্ছে তার এনার্জি, তার বাইরে থেকে +13.6 দিলে সে 0 হয়ে যাবে, তার মানে তার সাথে তার কোনো কানেকশন থাকবে না ওই অ্যাটমের সঙ্গে। তাহলে তখন সে কি হবে, ইলেকট্রনের অ্যাটম থেকে বাইরে চলে যাবে, তার মানে আয়ন হয়ে যাবে। বা তার মানে এই ইভি যদি যেমন দিলাম, তাহলে E × V, এর জন্য যে ভোল্টেজ দিতে হবে একটা ইলেকট্রনকে বাইরে বার করতে গেলে, তাকে বলে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এটা আয়োনাইজেশন এনার্জি, এটা আয়োনাইজেশন পোটেনশিয়াল, এটা মাথায় রাখবে। এনার্জি সবসময় এটুকু। যাকে আজকে তোমাদের আমরা যেটুকু আলোচনা করলাম, আশা করি তোমাদের যদি একটুকু কাজে লাগে খুব ভালো লাগবে। আমরা পরবর্তীতে আমরা আবার দেখা হবে যদি সুযোগ পাই, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ক্লাসটা নিতে হলো, এখন অনেকটা জিনিস আমাদের কভার করতে হলো। যাই হোক, তোমাদের ভালো হোক।
ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, এবং যারা দেখছেন সকলকে আরও একবার বর্ধমান টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।